এই জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য অনেকে অনেক রকম কথা বলে বা এক দফার আন্দোলন। কিন্তু এই এক দফার আন্দোলন কিন্তু ১৬ তারিখে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। পিয়ার পদ্ধতির পক্ষে না বিপক্ষে এবং পিয়ার পদ্ধতিটা কি? তারেক রহমানের কাছ থেকে কি বিশেষ কোনো বার্তা আপনারা পেয়েছেন? জামাত কিংবা এনসিপি তারা তাহলে পিয়ার পদ্ধতি কেন চাইছে? আওয়ামী লীগের সমর্থক যারা তাদের মধ্যেও এটা একটা প্রতিক্রিয়া হয়েছে যে এইভাবে মানুষ হত্যা করাটা আসলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পলিটিক্সে, সঙ্গে আছি উদয় হাকিম। আজ পলিটিক্সের চতুর্থ পর্ব, সমসাময়িক রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দৈনিক খবর সংযোগের বিশেষ আয়োজন পলিটিক্সে আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে জুলাই যোদ্ধা মির্জা আসলাম আলী। মির্জা আসলাম আলী, নিশ্চয়ই ভালো আছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। দর্শকদের পরিচয় করে দিলাম আপনাকে জুলাই যোদ্ধা হিসেবে। জি, এই জুলাই যুদ্ধে বা জুলাই আন্দোলনে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? আসলে দেখেন, দীর্ঘ ১৬ বছর আমাদের এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং দেখেন তারা এই মাস ৬ আগে একটা অবৈধ নির্বাচন করে ফেলেছিল সরকার। তো এই অবৈধ নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে সবার মধ্যে একটা ধারণা জন্মেছে যে এই ৫ বছর যদি সরকার পরিচালনা করে, এই ফ্যাসিজম যেভাবে কায়েম হয়েছিল, অর্থাৎ বিরোধী যে মতাদর্শ, এটির কবর রচনা করা হবে। এই কবর রচনা করা হবে বিধায় আমরা যারা এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, ১৬ বছর তো আমরা এই আন্দোলনের মাঠে ছিলামই যখন যে আন্দোলন গেছি, কিন্তু এই আন্দোলনটাতে আমরা আরো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে, আমাদের যে শক্তি নিয়ে আমরা এখানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম যে অন্তত আসলাম ভাই, সরি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। আমার মনে হয় দর্শকদের আর একটু আপনার একটু ডিটেলস একটা পরিচয় যদি দিই, তাহলে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কথা বলছেন সেটি বুঝতে দর্শকদের সুবিধা হবে। জুলাই যোদ্ধা হিসেবে আপনাকে পরিচয় করে দিয়েছে, কিন্তু এর পাশাপাশি আপনার আরও পরিচয় রয়েছে। যেমন আপনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যে কমিটি হলো, সেই কমিটিতে আপনি সহসাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। তার আগে আপনি ছাত্রদল করেছেন। আমি যে ছাত্র, তার মানে বিএনপি ঘরানার রাজনৈতিক সঙ্গে ছাত্র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, রাজীব আকরাম কমিটির যেটা ছিল আমাদের। তার আগে আমি মহানগর ছাত্রদলের সিনিয়র, দক্ষিণে সিনিয়র সহসভাপতি ছিলাম। এরা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, এবং আমি সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের সভাপতি এবং ওই কলেজ ছাত্র সংসদ নির্বাচিত জিএস ছিলাম। ছাত্ররা যে দিদি আমার বুঝতে পেরেছি। এবার আপনি বলেন যে জুলাই আন্দোলনে কিভাবে নিজেকে সম্পৃক্ত করলেন, কোন পরিস্থিতিতে? তো এই পরিস্থিতিকে যে আমরা যখন দেখলাম যে আসলে আমাদের ব্যাকফুটে যাওয়ার তো কোনো সুযোগ ছিল না। দীর্ঘ এই ১৬ বছর বিএনপির ছেলেপেলে যে নিপীড়নের শিকার হয়েছে, আপনি একবার চিন্তা করে দেখবেন। তারপরে বিগত দিনে যত আপনাদের এই সংবাদ মাধ্যমেই এগুলোর প্রায় ৬০ লাখের উপরে মামলা বিএনপি নেতার পরিপ্রেক্ষিতে। এটা আপনি চিন্তা করলে একবার চিন্তা করেন যে কি অবস্থা। এমনও দিন গেছে যে আপনার পুরো মাস বিএনপি নেতা কর্মীরা ভোটের বারান্দায় প্রতিদিনই পুরো মাস না পুরো বছরই? মাসের কথাই আসছে। ৪০০ সাড়ে ৪০০ মামলা হয়েছে। জি, জি, যেমন হাবিবুন নবী সোহেল, জি, ছাত্রদলের সাবেক আমাদের সাবেক। হ্যাঁ, তার কথা জানি যে বোধহয় ৪২২ বা ৪৫০ মামলা তার বিরুদ্ধে। প্রতিদিন বা প্রতি সময়ই তার মামলা নিয়েই চিন্তা করতে হতো। এরকম আরো অনেকেই আছে। হ্যাঁ। তো এই পরিস্থিতিতে আমরা যখন এর আগেও যখন আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলো দেখেন, একটু এখানে বলে রাখি, আপনার একটু কথাটা বলে কোট করলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে দেখেন, যখনই এই ফ্যাসিজম বিরুদ্ধে একটি আন্দোলন শক্তিশালী রূপে হয়েছে, রাজপথে নেমেছে, তখন আপনি ফ্যাসিজম বিরোধী আন্দোলন বলছেন, বাট জুলাই আন্দোলন কিন্তু ফ্যাসিজম বিরোধী মোটিভ নিয়ে শুরু হয়নি। শুরুতে কোটা আন্দোলন ছিল, সেটি আস্তে আস্তে ধীরে ধীরে এক দফার দাবিতে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো হয়। তো আপনি কিন্তু ফ্যাসিজমকে গুরুত্ব দিচ্ছেন। আমি জানতে চাইছি যে আসলে কোন পরিস্থিতিতে, কোন মোটিভ নিয়ে আপনারা এই আন্দোলনে সম্পৃক্ত? আমি ওই জায়গাটা যাচ্ছিলাম, আপনার সুযোগ দিলে আমাকে বলি। সেটা হচ্ছে যে দেখেন, একটি বিষয় কি আপনি দেখেন যে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন মানুষের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, শুধু যে বিএনপির উপরে হয়েছে তা না, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে যারা এই সরকারের তথাকথিত যে সরকার ছিল, তাদের বিরুদ্ধে কথা বলে তাদের নিপীড়ন হয়েছে। শুধু যে রাজনৈতিক দল তা না, সামাজিক সাংস্কৃতিক সংস্থা যেগুলো ছিল, সংগঠন যেগুলো ছিল,
যদি লেখক সাংবাদিক সে তাদের উপরে করে নেই তো এই আজকে যে কোটা বিরোধী আন্দোলন তো আমরাও মানি, কোটা বিরোধী আন্দোলন থেকে পরে এটা যে এক দফার আন্দোলন রূপান্তরিত হয়েছে। কিন্তু এই ১৭ বছর যে নির্যাতন নিপীড়ন মানুষ ভোগ করেছে, সেই জায়গাতে থেকে কিন্তু আজকে এই যে কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী সময় যে আপনার এক দফার আন্দোলনে যে এটা রূপান্তরিত হয়েছে। এবং এই ফ্যাসিজম বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ফ্যাসিজম যে আপনার যে পরিমাণ মানুষের উপর নির্যাতনটা করেছে, এর বহিঃপ্রকাশই কিন্তু জুলাই আন্দোলনে মানুষ দেখিয়েছে, এটা হয়েছে আরকি। আপনি বুঝতে পেরেছি। এই কারণেই নারী, পুরুষ, তারপরে আপনার আবাল-বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল। জি। ও জুলাই আন্দোলনে আপনি তো তখন যুবদল করতেন। যুবদল কিংবা বিএনপি বা ধরেন তারেক রহমানের কাছ থেকে কি বিশেষ কোনো বার্তা আপনারা পেয়েছেন? আর কিভাবে দেখেন আমাদের তো নাকি নিজেরাই ডিসিশন নিয়ে কাজ করতেন? নাকি উপর থেকে কোনো নির্দেশনা ছিল আপনাদের উপর? আমাদের দলীয় যে সিদ্ধান্ত, সেটা তো আমাদের ছিল দলীয় সিদ্ধান্ত এবং ছিল বলতে কি আপনি দেখবেন যে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন দিয়েছিলেন। এটার জন্য প্রেস রিলিজ করেছেন আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এটার সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন যে এই কোটা বিরোধী আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে দলের পক্ষ থেকে। সেটা তো আমরা সেইজন্যই তো আমাদেরকে দলের নির্দেশনা ছিল যে আমরা যেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা যেন নিজেরাও এটার সাথে সম্পৃক্ত হই। এবং দেখেন এই করে জুলাই আন্দোলন যখন ২ তারিখে কিন্তু যখন উনি নৈতিক সমর্থনের কথা বলেছিলেন, তখন কিন্তু বিএনপি ব্যাপকভাবে এই আন্দোলনে জড়িত হয়নি। এটা আমরা অবজারভার হিসেবে যতটুকু আচ্ছা দেখি। কেন আপনারা এটা বলছেন আপনারা, কিন্তু দেখেন আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। সেটা হচ্ছে যে পরিসংখ্যান হচ্ছে যে জুলাই আন্দোলনে প্রায় নিহত যে হয়েছে ১,৫০০ বা ১,০০০ এর প্লাস সামথিং বা ২,০০০ এর কাছাকাছি ১৪০০ থেকে ১৪০০ থেকে ১৫০০ যদি ধরা যায়। সেখানে কিন্তু আপনি দেখেন শুধু বিএনপির সাথে সম্পৃক্ত তারা প্রায় ৪২২ জন নিহত হয়েছে। আপনি যদি বলেন যে না বিএনপি সম্পৃক্ত ছিল না, এটা একটি ছিল না আসলে জানেনি। আমি বলেছি শুরুর দিকে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে এটা ছিলেন। না দ্বিধাদ্বন্দ্ব, এটা আমাদের একটা টেকনিক ছিল। এটা আমি বলি। কৌশলটা কেন ছিল? কৌশলটা আমি আপনাকে বলি। কৌশলটা ছিল দেখেন এর আগে যখন এই যে কি আন্দোলনের মানে ফসল নিয়ে আপনাদের একটু সন্দেহ আছে? না, এতটা কলরসভাবে এরকম নাটক হবে। এরকম আমি বলি আপনি দেখেন যে এর আগে যখন আমাদের ওই যে নিরাপদ সড়ক একটা আন্দোলন হয়েছিল ছাত্রদের। আপনি তখন দেখেন, তখনও যখন বিএনপিদেরকে আমরা যখন এই ছেলেদের কোমলমতি শিশুদের সাথে রাজপথে নেমেছিলাম, এই ফ্যাসিজমরা বিশেষ করে তাদের কিছু নিজস্ব মিডিয়া দিয়ে এমনভাবে এই আন্দোলনের ব্যাপারটাকে জনগণের সামনে উপস্থাপন করত যে এইটা সড়কের আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন না। এটা বিরোধী দলের বিএনপির প্রপাগান্ডা। বিএনপি তাদের যে আন্দোলন সম্পৃক্ত হয়েছে। এগুলো না আমাদেরকে আমাদের কে সামনে নিয়ে জনগণকে তারা বোঝানোর চেষ্টা করত যে একটা সন্ত্রাসী সংগঠন এটাকে করার চেষ্টা করছে। এটা দেশের জনগণের দাবি না। তো এই কারণেই কোটা বিরোধী আন্দোলনে আমরা কিন্তু একটা কৌশল অবলম্বন করেছিলাম। সেই কৌশলটা এরকম ছিল যে আমরা যেন ফ্রন্ট লাইনে, অর্থাৎ আমরা যারা বড় আমাদের মানুষ যারা মানে যাদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে তারা একটু পেছনে থেকে কেন আমরা যাদের আইডেন্টিটি নাই তারা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা রাজনৈতিক কৌশল। এটা স্ট্যান্ড ছিল এই কারণে। এইটাও যাতে করে এই আন্দোলনটাকেও কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে যে না এটা এবং করেছো। আপনার অ্যান্সারটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ২ তারিখ থেকে সম্ভবত জি, বাংলা ব্লকের কর্মসূচিতে না ২ টাই আমরা সেখান থেকে আমরা একটু শুনতে চাইছি। এখানে আপনি কিভাবে ভূমিকা রেখেছেন? কি কাজ ছিল? জি, আমি একটু বেশ বলে নেই। আমি আসলে জাতিগতভাবে শিয়া মুসলমান। তো ১৭ জুলাই আমাদের কিন্তু আশুরার প্রোগ্রাম ছিল। আচ্ছা। তো তার আগের থেকেই আমাদের যে কমিউনিটির লোক ছিল তারা বারবারই বলতেছিল যে দেখো আন্দোলন হচ্ছে, আমরা তো আমাদের এই ধর্মীয় কর্মসূচিগুলো পালন করতে পারতেছি না বা পারবো না। কারণ আমাদের কর্মসূচিগুলো কিন্তু মুহররমের ১ তারিখ থেকে শুরু হয়ে যায়। তো ১ তারিখ থেকে শুরু হয়ে গেলে আপনার প্রায় ধরেন যে এই ৯ জুলাই থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ৮-৯ জুলাই থেকে চাঁদ উঠে গেছে প্রোগ্রাম। তো আমি এটা বলার উদ্দেশ্য এই কারণে যে দেখেন, তো ২ তারিখে যেন বাংলা ব্লকের কর্মসূচি শেষ হয়ে যায়। তো মাঝখানে কিছুদিন আপনার আন্দোলনের গতিতে একটু আলোচনা, সরকারের সাথে আলোচনা হচ্ছে, হচ্ছে একটু গতি স্লোত হয়ে আসে। আসার পরে আপনি যখন ১৬ জুলাই আবু সাঈদ হত্যা, ১৬ জুলাই আবু সাঈদ হত্যার পর থেকে আন্দোলনটা একটা ভিন্ন রূপে মানে চতুর্দিকে আন্দোলনের মতো ছড়িয়ে পড়ে এই আবু সাঈদ হত্যা। এবং দেখেন এবং আমি মনে করি যে
আবু সাঈদ হত্যার এই ঘটনাটা যেভাবে তাকে গুলি করে মেরে ফেলা হলো, এই ঘটনাটা মিডিয়াতে আসার সঙ্গে প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় যে আওয়ামী লীগের সমর্থক যারা, তাদের মধ্যেও এটা একটা প্রতিক্রিয়া হয়েছে যে এইভাবে মানুষ হত্যা করাটা আসলে ঠিক না। আবু সাঈদকে আসলে প্রত্যেকেই নিজের ভাই বা নিজের পরিবারের একজন মনে করে নিয়েছে সেই সময়। এটা আমার ধারণা। না ঠিক, ঠিক, ঠিক। তো এই ১৬ জুলাই দেখেন, এই ১৬ জুলাই আবু সাঈদ হত্যা হলো। তো আমরা যারা বাংলাদেশে দল করতাম, আমরা দেখলাম ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত্রে আমাদের লন্ডন থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি বক্তব্য দিলেন। সেখানে উনি এই ১৬ তারিখে এই শেখ হাসিনা বিরুদ্ধে যে এক দফার আন্দোলনের ডাক কিন্তু উনি ১৬ তারিখে দিয়েছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং এই ১৬ তারিখের পরেই কিন্তু আমাদের পুরো বাংলাদেশের সকল নেতা কর্মীরা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন। যেহেতু আমার দলের চেয়ারম্যান মহোদয় বলেছে দফা ১ দাবিয়ে খুনি হাসিনার পদত্যাগ। এই যে দাবিটা, আমি এখানে আরেকটু বলে রাখি, দেখেন এই জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য অনেকে অনেক রকম কথা বলে বা এক দফার আন্দোলন। কিন্তু এই এক দফার আন্দোলন কিন্তু ১৬ তারিখে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। এবং ১৭ জুলাই যখন পুরো বাংলাদেশের যতগুলো হল থেকে এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে বের করে দেওয়া হলো, তাদেরকে বের করে দেয় প্রশাসন, হল প্রশাসন বা ইউনিভার্সিটি প্রশাসন তার থাকতে দেয়নি। ১৮ জুলাই এটি সংবাদ সম্মেলন করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার ডাক দেয়। তারাই কিন্তু জনাব তারেক রহমান সাহেব ডাক দিয়েছে ১৬ তারিখে, এবং ১৮ তারিখে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এরা ডাক দিয়েছে এক দফার শেখ হাসিনা আন্দোলন, শেখ হাসিনা পতনের দাবিতে এক দফার আন্দোলন ১৮ তারিখে আসে। তো এই ১৮ তারিখের কথা এই কারণে বললাম যে এর মধ্যে তো আমি এই ১৯শে জুলাই আমাদের বিএনপির একটা প্রোগ্রাম দিয়েছে জাতীয় প্রেস ক্লাবে, এই সমাবেশ। তো ১৯শে জুলাই শুক্রবার হওয়াতে আমি ওইখানে নামাজ আদায় করার পর যখন এই প্রেস ক্লাবে যাওয়ার চেষ্টা করি, তো দেখলাম যে শত বিডিআর আর পুলিশদের থেকে ব্যারিকেড করা। তো ওইখান থেকে বেরোয় আমরা পল্টনের দিকে নাইটিঙ্গেলের দিকে যখন আসলাম, তো এই রাস্তাটা দিয়ে ব্যাপক টিয়ার গ্যাস, গুলি হচ্ছে। এর মাঝেও আমাদের নেতাকর্মীরা দেখবে আমার নিউজ করেছিল, আপনার একটা অনলাইন নিউজ, এখানে আমরা স্লোগান দিচ্ছিলাম। তো প্রায় হবে আমাদের তখন প্রায় ৩-৪০০ ছেলেপেলে আমরা পল্টনে ওইখানে, ওই হেলিকপ্টার দিয়ে তখন গুলি হচ্ছে ১৯ তারিখে। ওইখানে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে এবং আশেপাশের প্রতিটা অলিগলিতে পুলিশ রাইট কার দেওয়া এবং তাদের গাড়ির থেকে বৃষ্টির মতো গুলি ১৯ তারিখে। ১৯শে জুলাইয়ের কথা বললাম এটা আমরা। এবং ১৯ তারিখের পর থেকেও তো আপনার সান্ধ্য আইন জারি করা হলো, যে আপনার কারফিউ দেওয়া হলো। আচ্ছা, এই আন্দোলনে কি আপনার মানে স্পেশাল কোনো ভূমিকা ছিল? যে এই কাজটা আমি করেছি, এরকম কোনো সিগনিফিকেন্ট? হচ্ছে যে আপনার ৫-এ আমি এর মধ্যে তো আপনার ৩ তারিখে ২ তারিখে আমি প্রেস ক্লাব, ৩ তারিখে শহীদ মিনারের প্রোগ্রাম করেছি, ৪ তারিখে জাতীয় প্রেস ক্লাবে সারাদিন প্রোগ্রাম করেছি এবং আমার আশেপাশে বহু ছেলেপেলে সিরিজ প্রোগ্রাম হয়েছে হ্যাঁ, এই সময়। অনেক আমাদের নেতা তখন অনেক বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব নেতৃবৃন্দ ছিল, তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ করে আপনারা কর্মসূচি ঠিক করতেন নাকি? না, আসলে ওইভাবে হয়নি, যেহেতু আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমাদেরকে মাঠে থাকতে হবে। আমরা সেভাবে আমাদের যুবদলের নেতাকর্মী যারা ছাত্রদল করত তারা ছাত্রদলের নেতাকর্মী, যারা বিএনপির পদে ছিল তারা বিএনপির নেতাকর্মী নিয়ে রাজপথে আমরা ছিলাম। যার হাইকমান্ড থেকে এই নির্দেশনা জি, জি। করেছে। আচ্ছা, জুলাই আন্দোলন থেকে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো যে সম্প্রতি বাংলাদেশের রাজনীতির মাঠ গরম হয়ে আছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি। এটা পিআর কিন্তু অনেকেই আমরা মানে বুঝি না বিষয়টা কি। এটি যদি আপনি একটু সংক্ষেপে ক্লিয়ার করে দিতেন, যে বা আপনি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে, এবং পিআর পদ্ধতিটা কি? আসলে দেখেন, পিআর পদ্ধতি আপনি অবগত আছেন যে যখন আমাদের ইভিএমটা চালু করে গত সরকার, যখন ইভিএমে ভোট দেবে, তা আপনি লক্ষ্য করেছেন তখন এই ইভিএম নিয়ে একটা লোক ভোট কেন্দ্রে যে দাঁড়ায় আছে, ভোট দিতে পারে না, কারণ সেই ইভিএম সম্বন্ধে অবগতই হইতে পারে নাই। তার সাহায্য লেগেছে ভোট দেওয়ার জন্য। আজকে পিআর পদ্ধতিটা আপনি পুরো বাংলাদেশের জনগণের কাছে জানতে চান, আপনি যে সাংবাদিক হিসেবে আপনার তো অনেক লজিস্টিক সাপোর্ট আছে, আপনার রুরাল এরিয়াতে যান, তারা বলবে এটা আমরা বুঝি না, এটা কি জিনিস, তারা জানেই না এই দেশে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন, যে এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা হয়, তো এই নির্বাচনে আপনি অ্যাকচুয়াল জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব না কোনোভাবেই। কেন কোনোভাবে সম্ভব না? আপনি আজকে যান আমাদের এই গ্রামে, আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে, সেখানে আমাদের জনপ্রতিনিধি এত জরুরি প্রয়োজন
যেটা আপনি না গেলে বুঝবেন না। এখানে একটা রাস্তা, একটা টিউবওয়েল, একটা সার্টিফিকেট, তার বিভিন্ন ধরনের তার কৃষি সামগ্রীর জন্য ওইখানে তার জনপ্রতিনিধির প্রয়োজন পড়ে। তো ওই এলাকার লোক যখন তার জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে কি তার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারবে? না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়ে আসবে? যদি তাই হয় তাহলে কিভাবে আপনি মূল জনপ্রতিনিধি তারা কোথায় পাবে? ওই এলাকার জনগণ কোথায় পাবে? আর সে যে না পায় তাহলে তো আপনি এখানে প্রকৃতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। সেখানে আপনি যা অ্যাকচুয়াল জনপ্রতিনিধি নির্বাচিত না হলে তো ওই এলাকার ডেভেলপমেন্টও সম্ভব না। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় সমস্যাটা যেটা দেখছি যে হয়তো আপনি ইলেকশন করলেন, আপনার সঙ্গে আরো ৪ জনের আপনার প্রতিদ্বন্দ্বী আছে। তা আমি হয়তো আপনাকে এই ভোটটা দিলাম। কিন্তু দেখা গেল যে আপনি ভোটে জিতেছেন, কিন্তু তারপরেও আপনি এমপি হতে হতে পারেনি। জি। কেন পারেননি? এই পিআর পদ্ধতির কারণে পিআর পদ্ধতিটা এরকম যদি আমরা একটু সংক্ষেপে বলি যে আ যে ভোট পাবে যেই দল, সে ওই কয়টা আসন পাবে। আসল পাবে। জি। তার ভোটের রেশিও তো যে শুনে যাচ্ছি। তাহলে দেখা গেল যে আপনার আসনে নির্বাচিত হয়েছেন আপনি, কিন্তু কেন্দ্র থেকে নির্দেশনা দিল যে না, এখানে এই আসনটা ছেড়ে দিতে হবে। আরেকজনকে দিতে হবে। ওখানে হয়তো এই এলাকারই কেউ নন, উনি এসে এখানে ওইটাই আমি বলছিলাম আপনাকে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বোঝার চেষ্টা করছিলাম যে ওইখানে যেহেতু আপনি জনগণের প্রতিনিধি ওখানে দিতে পারবেন না। যারা চাচ্ছে ওই এলাকার জনগণ যে আমরা এই লোকটাকে নির্বাচিত করতে চাই। তাহলে এখানে প্রশ্ন হলো জামাত কিংবা এনসিপি তারা তাহলে পিআর পদ্ধতি কেন চাইছে? এখন দেখেন একটা বিষয় আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে এই বর্তমান পরিস্থিতিতে জামাত বা এনসিপি তারা আদৌ কি এই তাদের পুরো বাংলাদেশের তাদের অ্যা ব্যা এর আগের বিগত নির্বাচনগুলো আপনি বিশ্লেষণ করে দেখেন যে তাদের কতগুলো জনপ্রতিনিধি আসা সম্ভব হয়েছে বা তারা কতটুকু জনসম্পৃক্ততা আছে তাদের। তাদের জনসমর্থন কতটুকু আছে। এটা তো গত নির্বাচনগুলো দেখলেই আপনি বিবেচনা করুন। বুঝতে পেরেছি। তার মানে আমি যদি একটু সাম আপ করে দেই, কৌশলটা হচ্ছে এরকম যে আমি সরাসরি কোনো আসন থেকে জিততে না পারলেও ভোটের রেশিও অনুযায়ী আমি যদি কারেক্ট। কিছু আসন পাই, মানে এটা তার একটা রাজনৈতিক কৌশল সেই হিসেবে। সেই হিসেবে তারা এটাকে আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি যে আমরা জানি যে একসঙ্গে ডাকসু, জাকসু, রাকসু সবগুলো ইলেকশন মানে সবগুলো ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন একসঙ্গে শুরু হচ্ছে, যেটি বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি যে একসঙ্গে সবগুলো। সেটি আসছে। এইখানে আপনি যেহেতু ছাত্রদল করে এসছেন, এখানে ছাত্রদল অংশ নিচ্ছে। এরপরে এনসিপির যে ছাত্র সংগঠন তারাও আছে, অন্যান্য দলও আছে, ছাত্রলীগ ছাড়া। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ। আপনি কি মনে করছেন যে এখানে কারা পাস করতে পারে বা কাদের ভালো ফল করার সম্ভাবনা আছে? দেখেন আমি যেহেতু ছাত্রদল করে আসছি আমাদের একটা প্যানেল দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আমি আশাবাদী যে অবশ্যই ছাত্রদল এখানে বিপুল ভোটে পাস করে আসবে। এটাই স্বাভাবিক এবং আপনি জানেন কিনা আমি জানি না। সেটি কেন আপনার মনে হচ্ছে? দেখেন এটা মনে হওয়ার কারণ হচ্ছে যে আমি আপনাকে আবারও বলি যে এই শুধু আপনি পুরো বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ায় যতগুলো ছাত্র সংগঠন আছে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল। তার একটি জলযন্ত্র উদাহরণ আমি আপনাকে দেই সেটা হচ্ছে দেখেন ছাত্রদল থেকে উঠে এসে যতগুলো জাতীয় নেতৃবৃন্দ হয়েছে, অন্য কোনো রাজনৈতিক সংগঠনে আপনি এতগুলো জাতীয় নেতৃবৃন্দ দেখাতে পারবেন না যে হয়েছে। না, সেটি যদি আমরা কাউন্টার করি যে দেখি যে ছাত্রলীগ থেকেও না হ্যাঁ, এসছে কিন্তু জাতীয় পর্যায়ে দলের মা 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 অনেক ওখানে হয়েছে। আপনার হয়তো ৭১ এর আগে বা ৭১ এর পরে ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ জাতীয় নেতা হয়ে আসছে। এর পরবর্তী সময়ে কিন্তু দেখেন আপনি ছাত্রলীগের নেতৃত্ব কিন্তু জাতীয় পর্যায়ের নেতা হয়নি। কিন্তু আপনি দেখেন বিএনপিতে আমাদের অনেক নেতারাই কিন্তু আজকে জাতীয় পর্যায়ে এসছে ছাত্রদল থেকে। ছাত্রদল করে এসছে না, তৃণমূল থেকে এসছেন। কিন্তু ধরেন এনসিপি তারা এই অ জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছিল, আপনি কি মনে করেন যে ছাত্রদল সেভাবে ভূমিকা রাখতে পেরেছে? মানে ভোট দেওয়ার সময় কি ওই আন্দোলনটা মাথায় থাকবে না ছাত্রদের? না, না অবশ্যই ছাত্রদল এখানে আমি আপনি বলেন দেখেন যে আমাদের যে আজকে ডাকসুর যে ভিপি প্রার্থী এবং প্যানেল যেগুলা দিয়েছে, সবাই কিন্তু আপনার এই জুলাই আন্দোলনের সাথে সব ছেলেপেলে সম্পৃক্ত তারা ফ্রন্ট লাইনে আন্দোলন করেছে। আমাদের আজকে যারা আমরা প্যানেল দিয়েছে সেই ছেলেপেলেগুলো। এবং আপনি দেখেন তার মানে কি আপনারা যখন প্যানেল ঘোষণা করেছেন, তখন কি এই বিষয়টা মাথায় রেখে জি, জুলাই আন্দোলনটাকে আন্দোলনের সঙ্গে কতটা সে সম্পৃক্ত ছিল বা কি ভূমিকা ছিল তার? জি, 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 অবশ্যই বোঝা এবং ছাত্রদলের ভূমিকা কিন্তু অনেক। আপনি দেখেন আমাদের ছাত্রদলের ছেলেপেলেরা যে আমাদের এ যাত্রাবাড়িতে, আমাদের শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনার এই
এটা কি বলে এলিফ্যান্ট রোড সিটি কলেজের এই অঞ্চল ঢাকা কলেজের ছাত্রদলের ছেলেপেলে সহ পুরো বাংলাদেশের ছাত্রদলের ছেলেপেলেরা কিন্তু জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তার প্রমাণ কিন্তু ছাত্রদল দিয়েছে। এখন একটি দল যদি ওই যে আপনি বললেন যে কথাটা যে এনসিপি বা আমি কারো নাম নিয়ে বলতে চাই না, সবার রাজনীতি করার অধিকার আছে এবং ছাত্রদল যেই স্ট্রাগল করেছে 17 বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে, অন্য কোনো ছাত্র সংগঠন করেছে কিনা আমার মনে হয় না, আমার জানা নেই, আমি জানি না। থাকলে হয়তো আপনি ভালো বলতে পারবেন, আপনি যে সাংবাদিক, আমি দেখি নাই। তো সেই জায়গায় যেখানে আপনি ধরেন আমি ওদিনকেও বলেছি একটি কথা যে দেখেন এই জুলাই আন্দোলন তো 2 মাসে একটি জায়গায় যায় নাই, রূপান্তরিত হয় না। স্ট্রাগল ছাত্রদল করেছে ঠিকই আছে, কিন্তু মানুষ হলো বিজয়ীকেই দেখে, আর পেছনে পড়ে থাকাদের আসলে ওইভাবে মানুষ করে না, মানে আইডেন্টিফাই করে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এনসিপি কিন্তু চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। সেখানে তো ছাত্র দলের অবশ্যই একটা ভূমিকা না, ওই তখন তো এনসিপি ছিলই না। জুলাই আন্দোলন যখন হয় তখন তো এনসিপি নাই। আপনি তখন একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে এবং এখানে সকল ছাত্ররাই ওইখানে গিয়েছে এবং ওইখানে আপনি দেখেন যে এটা ঠিক বলেছেন যে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওটা তো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না, রাজনৈতিক আইডেন্টিটি ছিল না। জি জি জি। আচ্ছা, সেইখানে আপনার ওইখানে আমরা একটু সংক্ষেপ করি বিষয়টা। যে লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন আপনারা করেছিলেন, এখন সেই লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে বা হচ্ছে বলে মনে করে? দেখেন, জুলাই আন্দোলনে যে লক্ষ্য নিয়ে করা হয়েছিল, আমরা আশাবাদী ছিলাম যে অবশ্যই এই জুলাই আন্দোলনের যে লক্ষ্য ছিল যে বৈষম্য দূর হবে, এই বৈষম্য দূর হয়ে এই দেশের মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে, এই দেশের মানুষ তার ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে, এই দেশের মানুষ তার গণতান্ত্রিক যে মৌলিক অধিকার এই দেশে অন্ততপক্ষে সেই জায়গাটায় পাবে। এখন দেখেন সেই জায়গাও কিন্তু আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। 1টি বছর পার হয়েছে। সে পার হওয়ার পরে মানুষ ভোট দিয়ে কিন্তু তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি এখন পর্যন্ত। হয়নি। আর সামনে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, হয়তো সকল হবে। যদি একটি নির্বাচিত সরকার আসলে কিন্তু আপনি সকল, এটা মধ্যবর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আপনি সবকিছু তার দ্বারা সম্ভব না। সেই কারণে হয়তোবা অনেক কিছু আ হয়নি। করা সম্ভব, ওনারা পারেননি, করতে সম্ভব হয়নি। কিন্তু ধরেন জুলাই আন্দোলনে যারা দায়ী, যারা গুলি চালিয়েছে ছাত্রদের উপর, যারা অত্যাচার করেছে, তাদের বিচারটা কিন্তু মানে হতে পারতো। 1 বছর কিন্তু সেটি হয়নি। না, আর সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হলো যে জুলাই আন্দোলনে আহত যারা, তারা কিন্তু এখনো চিকিৎসা পাচ্ছে না। না, চিকিৎসা এটা কেন পাচ্ছে না? চিকিৎসা পাচ্ছে না, আমরাও দেখেছি চিকিৎসা পাচ্ছে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের দল, বিশেষ করে আমি যে দল করি, আমাদের দল অনেক জুলাই আন্দোলনে আহত, আপনার চোখ হারিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন মেডিকেলে পাঠিয়েছেন, তাদের বাড়িতে পাঠিয়েছেন। পঙ্গু হয়ে গেছেন, তাদের জন্য হুইল চেয়ার, যার চোখ হারিয়ে গেছে তার অপারেশনের জন্য ব্যবস্থা করেছেন। আমাদের দলের হাইকমান্ড গিয়েছেন, দলের পক্ষ থেকে এটা করেছে। এটা আপনারাও নিউজ করেছেন, সকল জাতীয় দৈনিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ করেছে। আমাদের সাধ্যমতো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সচেষ্ট, এখনও উনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। সেখানে আপনারা আমাদের দলের যারা প্রতিনিধি আছে ওনাকে সেটি করেছেন, আমি স্বীকার করি সেটা একটা অবদান তার আছে বা আপনাদের দলের আছে। কিন্তু এই আহতরা এখনো কেন তাদের আন্দোলন করতে হচ্ছে চিকিৎসার জন্য? কারণ এই আন্দোলনের সারথি যারা, এই আন্দোলন যারা করেছেন, তারাই কিন্তু এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তারা তো আর নির্বাচিত সরকার নয় যে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারে তারা আছেন, রাইট, আছেনও এবং সর্বময় ক্ষমতা তাদের হাতে এখন। তাহলে কেন এই আহতদের চিকিৎসার জন্য রাস্তায় নামতে হচ্ছে? নিহতের পরিবার কেন মানে ক্ষতিপূরণের দাবিতে এখনো তাকিয়ে থাকতে হচ্ছে? এখানে দেশে আমলাতন্ত্রের জটিলতা যেটা আছে এটা তো থাকেই। এটা মধ্যবর্তী গভর্নমেন্ট হোক আর ইলেকটেড গভর্নমেন্ট আসলে হয়তো সেই জায়গায় মনে করেন যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি থাকে, আমলাতান্ত্রিক জটিলতা তখন একটু কমে আসে। তখন তারা পারে না তাদের হস্তক্ষেপ করতে। যেহেতু একটা মধ্যবর্তী সরকার, সেখানে আপনার ধরেন মাত্র কয়েকজন উপদেষ্টা দিয়ে এতগুলো মন্ত্রণালয় চালানো, সেই মন্ত্রণালয় চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে হচ্ছে, সার্বিক সবকিছু মিলায় এই হয়তো জুলাই আন্দোলনের যারা তারা চিকিৎসা পাচ্ছে না সঠিকভাবে। তবে আমি আপনার মাধ্যমে আশাবাদী যে এই সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে দ্রুত যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে এবং যাদের অবস্থা খুবই খারাপ,
সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যেভাবে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে দাঁড়িয়েছেন আমাদের এই আহতদের পাশে, আমি আশা করি যে এই সরকারও তাদের পাশে দাঁড়াবে। দাঁড়িয়ে হয়তো তাদের যে সমস্যাগুলো আছে এগুলো খুব দ্রুত সমাধান করবে আরকি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় জানতে চাইছি যে সামনে নির্বাচন। এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে যারা আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে ১৭ বছর ধরে আপনারা আন্দোলন করেছেন, ১৭ বছর ধরে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ত্যাগী নেতা এখন আস্তে, আস্তে তারা একটু মানে অবহেলার দিকে চলে যাচ্ছে, অবহেলিত হচ্ছেন। আসলে দেখেন, অবহেলা বলা যাবে না। অবহেলা দল কখনোই করে না। যারা ত্যাগী, যারা রাজপথে ছিল, যারা নির্যাতিত হয়েছে, আমি মনে করি যে দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করছে। এখন দেখেন, যখন এত দীর্ঘ ১৭ বছর একটা রেজিমের বিরুদ্ধে অনেকে হয়তো ওই সময় দলের সাথে সম্পৃক্ত হতে পারেনি, আসেনি। তারা হয়তো এখন এসছে। তো আসলে ত্যাগীদেরকে জায়গা অবশ্যই দল করে দেবে এবং আমি বিশ্বাস করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেদিন দেশে আসবেন, আমার বিশ্বাস এটা একেবারেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ত্যাগীরা সবার আগেই মানে পদ পাবেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব তাদেরকে সবার আগে মূল্যায়ন করবেন। এটা আমার বিশ্বাস এবং আমি আশাবাদী এবং আগামী দিনে যে কমিটিগুলো হবে বা হচ্ছে, সেই কমিটিগুলোতেও কিন্তু যারা ত্যাগী ছিল তাদেরকেই জায়গা দেওয়া হচ্ছে। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনাকে এটাকে কিন্তু কোট করা যাবে না। এত বড় একটা দল। এখানে তো কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি হতেই পারে। আমি ভুল বলব না। ত্রুটি বিচ্যুতি হতেই পারে, হয়তো কোনো জায়গায় চলে আসছে, কাউকে দেওয়া হয়েছে। সেগুলো যদি মনে করেন আবার আমাদের দলের হাইকমান্ডের নজরে আসছে, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা দল নিচ্ছে। এবং আমি আবারও বললাম যে যারা আজকে দলের ত্যাগী নেতাকর্মী আছে, আপনার মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই একটি কথা যে জনাব তারেক রহমান সাহেব অনেক বিচক্ষণ এবং বর্তমানে উনি কিন্তু এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা। এটা মন্তব্য আপনারা মানেন এবং এই জনপ্রিয় নেতা এমনি না। কারণ আপনার যখন জনপ্রিয়তা হবে, জনগণের সম্পৃক্ততায় আপনি জনপ্রিয়। তো আমাদের দলের চেয়ারম্যান যেহেতু জনপ্রিয়, এই দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা জনাব তারেক রহমান সাহেব, আমি জানি এবং আমি দেখেছি যে যারা ত্যাগী ছিল তাদেরকে উনি যথাযথ মূল্যায়ন করেছেন বিগত দিনে এবং আগামী দিনেও আমি আশাবাদী যে আশাবাদী কি এটা হবে, ইনশাআল্লাহ হবে। দলের চেয়ারম্যান সাহেব ত্যাগীদেরকে মূল্যায়ন করবে এবং ত্যাগীরা যথাযথ মূল্যায়ন পাবে ইনশাআল্লাহ। জনাব মির্জা আসলাম আলী, একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা আপনাকে পলিটিক্সে পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই যে আমরাও চাই খুব শিগগিরই জুলাই যোদ্ধা আহত যারা আছেন তারা সুচিকিৎসা পাক এবং যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে জি, অবশ্যই। তাদের পরিবার শোক বহন করার সামর্থ্য পাক তারা এবং যথাযথ ক্ষতিপূরণ পাক। আপনাকেও ধন্যবাদ এবং আমিও বিশ্বাস করি যে অবশ্যই এবং এই সর্বশেষে আমি জুলাই যারা নিহত, শুধু জুলাই না, এই ফ্যাসিজম বিরোধী আন্দোলন করতে যেয়ে বিগত ১৭ বছরে যারা, যেমন আপনার প্রায় ৭০০ জন গুম হয়েছেন, সেই গুম পরিবারে যারা এখনো ফিরে আসেন নাই, তারা ফিরে আসবেন আশা করি। আর যারা ফিরে আসেন নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখেন এবং এই আন্দোলনে এই ১৭ বছর জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিবেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা যেন তারা ভালো হয়ে ওঠেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পলিটিক্স, সঙ্গে ছিলাম আমি উদয় হাকিম। সমসাময়িক রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দৈনিক খবর সংযোগের বিশেষ আয়োজন পলিটিক্সে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মির্জা আসলাম আলী। পলিটিক্স নিয়ে আবার হাজির হব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।